হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। বরাবরের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা বিভিন্ন উপায়ে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে থাকি। চার্ট, তারপরে বার চার্ট, লাইন প্লট, ব্লা ব্লা ব্লা, অনেক চার্ট নিয়ে আমরা এক্সেল, সিএসভি এবং বিভিন্ন ফরম্যাটে কাজ করে থাকি। আমাদের অফিস আদালতে বিশেষ করে আমরা যদি ফাইন্যান্সের দিকে তাকাই কিংবা এইচআর রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে কিংবা সায়েন্টিফিক কোনো কাজের ক্ষেত্রে আমরা কি করি, চার্ট শো করে থাকি। যারা যারা এই সমস্ত কাজ করে থাকেন তাদের মধ্যে অনেকেই কিন্তু চার্ট সম্পর্কে ভালো করে আমরা জানি না, কিংবা বুঝলেও বলতে পারি যে এই চার্টটা গড় প্রকাশ করেছে, এই চার্টটা কম্প্যারিজন প্রকাশ করেছে, ইত্যাদি ইত্যাদি আমরা বুঝতে পারি যে এই ফ্লো চার্টের মাধ্যমে কোনো কিছু, এই প্লটের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা হয়েছে। কিন্তু এই চার্টগুলো কিভাবে ক্রিয়েট করব সেই সম্পর্কে কিন্তু আমরা ভালো বলতে পারি না। তাই আমি প্ল্যান করেছি, যেহেতু আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছি, আজকে যদি আপনারা আমার এই ভিজুয়ালাইজেশন টপিকটা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করেন কিংবা একটু ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা ভিজুয়ালাইজেশন সম্পর্কে পুরোই ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমি শুরু করি। ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনটা কি? ডেটা ভিজুয়ালাইজেশন ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমি যেটা বলেছি মানে গ্রাফিকলি, অর্থাৎ আমি ল্যাপটপ বলেন কিংবা কম্পিউটার বলেন, আমি সহজে গ্রাফিক্স আকারে অর্থাৎ চিত্র আকারে আমি আমার ল্যাপটপে বা ডিভাইসে জিনিসটা দেখতে পাই। অফ ইনফরমেশন অ্যান্ড ডেটা, অর্থাৎ ডেটা এবং ইনফরমেশান যেগুলো থাকবে সেগুলোকে আমি কি গ্রাফিক্যাল আকারে দেখব বাই ইউজিং ভিজুয়াল এলিমেন্টস লাইক চার্টস, গ্রাফস, ম্যাপস অ্যান্ড আদার ভিজুয়াল টুলস। অর্থাৎ আমরা আসলে ম্যাপ দেখে থাকি বিভিন্ন জায়গায়, আমরা ম্যাপ বিশেষ করে এখন ওবার, পাঠাও, অনেক কিছু আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যাপ সম্পর্কে ভালোই অবগত আছি। এই ম্যাপের মতোই গ্রাফস আমরা ইউজ করে থাকব, চার্ট আমরা ইউজ করে থাকব এবং অন্যান্য ভিজুয়াল টুলসও বিদ্যমান। ডেটা ভিজুয়ালাইজেশন প্রোভাইডস অ্যান অ্যাক্সেসিবল ওয়ে to see and understand trends, outliers, patterns, relationship within data. ডেটার মধ্যে কিন্তু একটা রিলেশন বিদ্যমান থাকে, তারপর ট্রেন্ড আছে, আউটলায়ার জিনিসটা কি, এটা খুবই একটা মজার জিনিস। আপনারা আমার সাথে থাকলে ইন ফিউচার অনেক ভালোভাবে বুঝে যাবেন বিষয়গুলো কি। তো এগুলা ভালোভাবে দেখার জন্যই আমার কি ডেটা ভিজুয়ালাইজেশন সম্পর্কে জানতে হবে। দেখেন, ডেটা ভিজুয়ালাইজেশনের একটা আমরা কিন্তু এক্সেলে কি করি, আমরা ডেটা নিয়ে কাজ করি বা সিএসভিতে ডেটা নিয়ে কাজ করি। যারা অ্যানালাইসিস করেন বিভিন্ন সফটওয়্যারে ডেটা নিয়ে কাজ করে থাকেন। আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা রৈখিক অর্থাৎ সোজা একটা রেখা বরাবর আমার কিছু গোল গোল চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ডেটাগুলো কি পজিশনে আছে এটা একটা ফ্লো চার্ট আকারে আমরা দেখতে পাচ্ছি। এটা লিনিয়ার, এটা কি সোজা সোজা একটা লাইনের মতো করে আছে, যদিও এখানে একটু আঁকা বাঁকা আছে। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করব তখন এগুলো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। কে কম্পোনেন্টস অফ ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা আমরা ভিজুয়াল করতেছি, কিন্তু কেন, এর এলিমেন্টটা কি, এর কিটা কি, এগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করি। চার্ট অ্যান্ড গ্রাফস ইনক্লুডিং বার চার্ট, লাইন গ্রাফস, পাই চার্ট, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, অর্থাৎ এই সমস্ত জিনিস নিয়ে কি আমার চার্ট এবং গ্রাফ বিদ্যমান, এগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর ম্যাপের মধ্যে কি থাকে আমরা সহজেই জানি, উবার যেহেতু ইউজ করি, পাঠাও যেহেতু ইউজ করি, সুতরাং ম্যাপ জিনিসটা কি সেটা আমরা বুঝতেই পেরেছি। এর মধ্যে একটা জনপ্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে হিট ম্যাপস, তারপরে খোরোপ্লেথ ম্যাপস, অর্থাৎ এই ধরনের ম্যাপগুলোর মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যতে ডেটা ভিজুয়ালাইজ করব। ইনফোগ্রাফিক্স কম্বাইন্স ডাটা উইথ ডিজাইন টু টেল এ স্টোরি অর প্রেজেন্ট ইনফরমেশান। বর্তমান কি ইনফরমেশান আছে ডেটা সম্পর্কে এগুলো এবং বিভিন্ন ডেটাকে কম্বাইন করে আমরা ইনফোগ্রাফিক্স আকারে দেখতে পারি। ড্যাশবোর্ডস ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখানে আমরা ইউজাররা লগ ইন করি, একটা ডেটাবেস নিয়ে কাজ করে থাকি,
ওগুলার মধ্যে অনেক মাল্টিপল ডেটা থাকে, ওগুলাকে কম্বাইন করে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এখন আমরা বললাম যে ডেটাকে আমরা দেখতে পারি, ডাটাকে আমরা শর্ট করতে পারি কিংবা কম্বাইন করে দেখতে পারি, সহজে ভিজুয়ালাইজ করে আমরা বুঝতে পারি কি পজিশনে আছে। এটা কি কি কাজে লাগে এটা ইন ফিউচার আমি আলোচনা করব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু ডেটা টাইপসটা কি? আমি যদি ভিজুয়ালাইজ করতে হয়, ডাটাকে যদি আমার দেখতে হয়, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে ডেটা টাইপ। কেন? কারণ নিউমারিক্যাল ডেটা আমি একভাবে দেখব, ক্যাটাগরিক্যাল ডেটা একভাবে দেখব। আমি আগেই বলেছি যে আমরা এক্সেলে কাজ করে থাকি, আমরা সিএসভিতে কাজ করে থাকি, কিন্তু যখন আমরা ডেটাকে ফ্লো চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি বা চাই, অনেকেই কিন্তু বুঝতে পারি যে এই ফ্লো চার্ট এইভাবে বুঝাইছে, এই ফ্লো চার্টটা এইভাবে বুঝাইছে, এই গ্রাফটা এইভাবে বুঝাইছে, কিন্তু আমরা কিন্তু গ্রাফ ক্রিয়েট করতে পারি না, কারণ আমরা ডেটা টাইপ সম্পর্কে জানি না। তাহলে ডেটা টাইপ কয় প্রকার? ডেটা টাইপগুলোর প্রকারভেদ আমরা আলোচনা করি। সর্বপ্রথম যে ডেটাটা আসে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, নিউমারিক্যাল ডেটা দ্যাট ক্যান বি মেজার্ড অ্যান্ড কোয়ান্টিফাইড সাচ অ্যাজ সেলস ফিগার, টেম্পারেচার অ্যান্ড ডিস্টেন্স। অর্থাৎ আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করি কিংবা বিভিন্ন, আমরা যেহেতু টেম্পারেচার নিয়ে অনেকেই গবেষণা করি, আমরা প্রেডিকশানটা দেখি কবে কি টেম্পারেচার থাকবে। তারপরে সেলস ফিগার সম্পর্কে যারা ব্যবসায়িক কাজকর্ম করেন কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে জব করে থাকেন, তারা সেলস ফিগার সম্পর্কে গবেষণা করেন, কেমন সেলস হয়েছে, এই বছর কত হয়েছে, ওই বছর কত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমাকে কি এই কোয়ান্টিটিভ ডাটা নিয়ে কাজ করতে হলে নিউমারিক্যাল ডাটা আমাকে ইউজ করতে হবে। নিউমারিক্যাল মানে কি? সংখ্যা জাতীয় যে সমস্ত ডেটা, তাকে আমরা নিউমারিক্যাল ডেটা বলবো। ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটা কি? এই যে আমরা অক্ষর জাতীয় যে সমস্ত ডেটাগুলো আছে, যেমন দ্য ডেটা দ্যাট রিপ্রেজেন্ট ক্যাটাগরিজ অর গ্রুপস সাচ এস টাইপস, প্রোডাক্টস, রিজিয়নস অ্যান্ড কাস্টমার সেগমেন্ট। অর্থাৎ প্রোডাক্টসের নাম, এটা তো নিউমারিক্যাল হবে না। একটা সাবান, এটা তো নিউমারিক্যাল হবে না। রিজিয়ন, একটা অঙ্গরাজ্য আমরা ধরে নিলাম, বা একটা রিজিয়ন, আপনার ডিপার্টমেন্টের রিজিয়ন থাকে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশনের রিজিয়ন থাকে। তো রিজিয়ন এই জিনিসটাকে তো আমরা কি নিউমারিক্যাল আকারে প্রকাশ করতে পারবো না, এগুলোকে আমাকে ক্যাটাগরাইজভাবে কি করতে হবে? প্রকাশ করতে হবে। সুতরাং এগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা বলবো। টাইম সিরিজ ডেটা বিদ্যমান রয়েছে, আমরা বিভিন্ন সময় কিংবা দিন ইত্যাদি নিয়েও আমরা অনেক সময় গ্রাফিক্যাল চার্ট প্রকাশ করে থাকি, এগুলোকে আমরা টাইম সিরিজ ডেটা বলে থাকি। এগুলো নিয়ে আমরা গ্রাফিক্সের মাধ্যমে কাজ করব। জিওস্পাশিয়াল ডেটা, এটা হচ্ছে কি মূলত গ্রাফিক্যাল যে সমস্ত লোকেশন আমরা ট্রেস করি, আমরা উবারে কিংবা পাঠাওয়ে যাওয়ার সময় যে গ্রাফিক্যাল অংশগুলো দেখি, সেগুলোকে আমরা জিওস্পাশিয়াল ডাটা হিসাবে আখ্যায়িত করব। এখন টুলস অ্যান্ড টেকনোলজি, তাহলে আমরা ডাটা টাইপস সম্পর্কে জানতে পারলাম, কোন কোন ডাটা নিয়ে আমরা গ্রাফ প্রকাশ করতে পারি বা চার্ট প্রকাশ করতে পারি, প্লট তৈরি করতে পারবো, এবং ভিজুয়ালাইজেশনের কিছুটা বেসিক ধারণা আমরা জানতে পেরেছি। এখন টুলস এবং টেকনোলজি, কি কি টুলস এবং টেকনোলজি ইউজ করা হয় ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য, এটা সম্পর্কে একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমে আসতেছে সফটওয়্যার টুলস। সফটওয়্যার টুলস আমি আগেই বলেছি যে আমরা এক্সেলে কাজ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমরা এই এক্সেলে কিন্তু বিভিন্ন গ্রাফ প্রকাশ করে থাকি সহজে বোঝার জন্য। তারপর গুগল শিটে আমরা করি, পাওয়ার বিআই করি, ট্যাবলো একটা ডাটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, সেখানে আমরা কাজ করে থাকি। এছাড়াও মনে করেন যে আমরা বর্তমানে পান্ডা, তারপরে আমরা স্কেল ইত্যাদি মাইস্কেলও আমরা কাজ করে থাকি। এখন আমরা সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম যে ইত্যাদি ইত্যাদি সফটওয়্যারে আমরা ডাটা নিয়ে কাজ করি এবং সেখানে আমরা কি গ্রাফ প্রকাশ করে থাকি। কি কি প্রোগ্রামিং লাইব্রেরিজ আমাদের জানতে হবে। আমি একটু আগে পান্ডার কথা বলেছি, এবং আরও কিছু প্রোগ্রামিং ব্যাপার স্যাপার আছে, যেমন ম্যাটপ্লটলিবে আমরা এটা নিয়ে কাজ করব সামনের ক্লাসেই। ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করব। ম্যাটপ্লটলিব নিয়ে আমরা সুন্দর সুন্দর গ্রাফ প্রকাশ করতে পারি, সিবর্ন নিয়ে কাজ করতে পারি, প্লটলি নিয়ে কাজ করতে পারি, তারপরে D3.js এখানে আমরা ওয়েব বেস ভিজুয়ালাইজেশন করতে পারি। এগুলো হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে। তাহলে আমরা মাইক্রোসফটের ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। তার মধ্যে পাওয়ার বিআই একটা
অ্যানালাইসিস সফটওয়্যার, ট্যাবলো আরেকটা অ্যানালাইসিস সফটওয়্যার, ওগুলাই আমরা গ্রাফ করতে পারি সফটওয়্যারের ক্ষেত্রে। এবং আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করব, সিবর্ন নিয়ে কাজ করব, প্লটলি নিয়ে কাজ করব এবং D3 ফর ওয়েব বেস। ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম, আমি একটু আগে বলেছি যে আমরা ইউজার বেস, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আমরা লগ ইন করবো, ওইখানকার ডাটা নিয়ে অ্যানালাইসিস করব, তো এগুলোকে আমরা ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম বলবো। ওই সমস্ত জায়গায় আমরা বিশেষ করে আমি ডাশ নিয়ে অনেক ভালো একটা ভিডিও বানাবো, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, খুবই উপকৃত হবেন। তাছাড়া আমরা সিনি দিয়েও আমরা ইন্টারেক্টিভ ডেটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারি। এখন তাহলে আমরা ভিজুয়ালাইজেশন সম্পর্কে জানলাম, আমরা ডেটা টাইপও জানলাম, টুলসগুলোও জানলাম, কীভাবে কী কী দিয়ে কাজ করা যায়। এখন এর বেনিফিটটা কী, ডেটা ভিজুয়ালাইজেশন করব, এটা লাভটা কী সেটা তো আমাকে জানতে হবে। তো কী কী লাভ আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ভিজুয়াল সিম্পলিফাই দ্য ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স ডাটা, মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন। অর্থাৎ আমরা যে ডেটাগুলো দেখি সেগুলা কমপ্লেক্স আকারে থাকে, কোন জায়গায় 1990 সাল আছে ওইটাকে খুঁজে বের করে ওর ডেটাগুলোকে শর্ট করে আমাকে দেখা এত কষ্টসাধ্য ব্যাপার। এর চেয়ে ভালো একটা গ্রাফ তৈরি করে দিলাম, গ্রাফের মধ্যে 1990 কী হয়েছিল সব কিছু ডিটেলস আমাকে দেখাই দিল, গ্রাফের মধ্যে এক পলক আমি সব দেখে ফেললাম। সেক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমপ্রুভমেন্ট কমিউনিকেশান, আজকালকার ক্ষেত্রে কমিউনিকেশানে তো ডেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা বিশেষ করে আমি আগেই বলেছি উবার ইউজ করি, পাঠাও ইউজ করি, মুহূর্তের মধ্যে আমরা গ্রাফ দেখতে পারি, কোন জায়গায় যাব, কোন পজিশানে আমাকে নামতে হবে, পজিশানটা সম্পূর্ণ দেখে দেয়। সেক্ষেত্রে আমার কমিউনিকেশানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কি এই ভিজুয়ালাইজেশন। আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে আমি বুঝতে পারতেছি আমি কোন লোকেশানে আছি, সুতরাং কমিউনিকেশান এটা খুবই গুরুত্বপূর্ণ। কুইক ডিসিশন মেকিং, আমি সহজে ডিসিশন মেকিং করতে পারতেছি, আমি কোথায় নামবো, আমি কি মিরপুরে নামবো, হঠাৎ করে আমি যাচ্ছি গুলিস্তান, তো গাড়ি যাচ্ছে মিরপুর হয়ে, তখন আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে বন্ধু তুমি ফার্ম গেটে নামো, তুমি গুলিস্তানে এসো না, আমি ফার্ম গেটের দিকে পান্থপথে আছি। তো আমি ফার্ম গেটে নেমে ফেললাম, তাহলে কি আমি দেখলাম যে আমি কই আছি, আমি জায়গা চিনি না, আমি এখন ফার্ম গেটে আছি, সুতরাং আমাকে ফার্ম গেটে নেমে যেতে হবে। তাহলে আমার কি কুইক ডিসিশন মেকিংয়ে এটা হেল্প করতেছে। এছাড়াও আমার ম্যাট্রিক্স আছে, ট্রেন্ডস আছে, ভিজুয়ালাইজেশন আছে, বিজনেসের ক্ষেত্রে আমি সহজে ডিসিশান নিতে পারি, যেহেতু আমার গ্রোথ কমে গেছে, এখন আমাকে কি করতে হবে, এই পলিসি অ্যাপ্লাই করলে আমার হয়তোবা গ্রোথ বেড়ে যাবে। আইডেন্টিফিকেশান অ্যান্ড প্যাটার্ন ট্রেন্ডস, এই যে ট্রেন্ডসের কথা যেটা বললাম, আমি বলি যে কোরিলেশন, একটার সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। অনেক সময় আমি এর আগেও একবার এক ভিডিওতে বলেছিলাম, কোনো এক কোম্পানি যদি আপনি খুলেন, যদি বিয়ার পাগল ব্যক্তি থাকে, সে যদি আবার শার্টও কিনে, তাহলে দুইটাকে যদি আপনি ডিসকাউন্টে দিতে পারেন যে একটু কমে কমে, যে তুমি এই টাকার মধ্যে বিয়ারও পাবা শার্টও পাবা, তাহলে কিন্তু সে আপনার দোকানের প্রতি আগ্রহ প্রকাশ করবে। এতে কিন্তু এর সাথে এটার কিন্তু একটা কি কোরিলেশন বিদ্যমান আছে, ঠিক আছে, এখানে ট্রেন্ডসও বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজ এঙ্গেজমেন্ট, ওয়েল ডিজাইন ভিজুয়ালাইজেশন ক্যাপচার অ্যাটেনশন অ্যান্ড মেক ডাটা মোর এঙ্গেজিং, ইজিয়ার টু এক্সপ্লোর। অর্থাৎ একটা ডিজাইন যদি ওয়েললি ডিজাইন করা থাকে বা ভিজুয়ালি যদি আমি ভালোভাবে এটা যদি দেখতে পারি, তাহলে কিন্তু আমার অ্যাটেনশনটা এর প্রতি আকৃষ্ট হয়, আমি এখানে ভালোভাবে আকর্ষিত হই এবং ভালোভাবে বুঝতে পারি আমার এই করা উচিত, আমাকে এইভাবে যদি এই ওয়েতে যদি আমি সমাধান করি বা এই ওয়েতে যদি আমি আগাই, তাহলে আমার প্রফিটটা বেশি থাকবে। এখন কমন টাইপস অফ ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের কমন টাইপগুলা কি কি সেটা নিয়ে আলোচনা করব। তো কমন টাইপের মধ্যে আমাকে কি বার চার্ট জানতে হবে। বার চার্টটা কি, এটা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও হবে, এখানে কিভাবে ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করা হয় তা আমি বিস্তারিত ব্যাখ্যা করব আমার বার চার্ট ক্লাসে। আপনারা শুধু জেনে রাখেন যে একটা বার চার্ট বলতে একটা কমন টাইপস কি আছে, ডাটা ভিজুয়ালাইজেশনে আছে, তাছাড়াও আছে লাইন চার্ট আছে, তারপরে পাই চার্ট আছে,
তারপরে স্ক্যাটার প্লট ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্লট আছে, হিস্টোগ্রাম আছে, হিট ম্যাপস আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। বক্স প্লট আছে, তারপরে ম্যাপস আছে, এগুলো আশা করি কিছুটা আপনাদের ধারণা হয়েছে। কিন্তু এর আলাদা আলাদা করে কিভাবে কাজ করা হয়, কিভাবে সুন্দর করে এটাকে সাজানো যেতে পারে, এটা নিয়েই আমি প্রতিটা গ্রাফের উপরে আলাদা আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন পরিশেষে যেটা বলবো, ডেটা ভিজুয়ালাইজেশন আমার ভবিষ্যতের কাজে, আমার বর্তমান কাজে এবং অতীতের কাজে আমি কি কি পারফরমেন্স করেছি সব কিছু কিন্তু আমি অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি ডাটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে খুব সহজে ডিসিশান নিতে পারি যে আমি ইন ফিউচার কি করতে পারি, যে অতীতের তুলনায় ভবিষ্যতে যদি লাভ করতে হয় আমি কি করতে পারি, কিংবা আমি কি করলে ক্ষতির সম্মুখীন থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারবো, ইত্যাদি ইত্যাদি ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে ডেটা ভিজুয়ালাইজেশন অনেক হেল্প করে। যারা স্টুডেন্ট যারা, তারাও কিন্তু এই ডাটা ভিজুয়ালাইজেশন করে পড়াশোনার অগ্রগতি করতে পারে। এছাড়াও আমরা বিজনেসের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, সোশিয়াল সায়েন্সের ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় ডাটা ভিজুয়ালাইজ করতে পারি। যেমন আমার সমাজের ক্ষেত্রে, সামাজিকভাবেও আমার রাস্তাঘাটে কতটা উন্নতি হয়েছে, এই জায়গায় অক্সিজেনের পরিমাণ কেমন আছে ইত্যাদি পরিমাপ করেও কিন্তু আমি ডাটা ভিজুয়ালাইজ করে কি করতে পারি, আমার অতীত থেকে বর্তমানকে একটা তুলনা করতে পারি এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিয়ে আমরা ভাবতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। আমি আগামী ক্লাস থেকে বিভিন্ন গ্রাফ, প্লটলি, ড্যাশ, এগুলো নিয়ে তো আলোচনা করবই, তাছাড়াও লাইন প্লট, বার চার্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা দেখলাম, বক্স প্লট, এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।